সম্প্রতি এস আলম মানে সাইফুল আলম, যিনি বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের টাকা পয়সা চুরি করে সিঙ্গাপুর গিয়েছেন এবং বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন। তো সেই সাইফুল আলম, আমরা সবাই তাকে এস আলম বলেই চিনি, এস আলম গ্রুপের সেই সাইফুল আলম মাসুদ, ধারণা করা হয় যে তিনি বাংলাদেশ থেকে প্রায় $20 বিলিয়ন সরিয়েছেন। আমাদের বাংলাদেশের রিজার্ভ 30 বিলিয়ন, উনি সরিয়েছেন 20 বিলিয়ন। ওনাকে প্রায় 60টি ব্যাংক দিয়েছিলেন শেখ হাসিনা, প্রায় 60টি ব্যাংক ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল, ইনক্লুডিং ইসলামী ব্যাংক। এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু ওনারই ব্যক্তিগত কর্মচারী ছিলেন। তো সেই এস আলম, আমরা ব্যারিস্টার সুমনকে চিনি, তার অনেক খারাপ গুণ থাকলেও মাঝে মধ্যে তিনি কিন্তু সত্য কথা বলতেন। এই ব্যারিস্টার সুমন তিনি রিট করলেন যে কেন এই মাসুদ একের পর এক ব্যাংক লুট করতেছে এবং সরকার কিছু বলতেছে না, এটা তদন্ত শুরু হোক। তখন আমার খেয়াল আছে বিচারপতি এনায়েতুর রহিম, যিনি নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে দাবি করতেছিলেন, যদিও হাসিনা পালিয়ে যাওয়ার পরে সব বিচারপতিরা বরখাস্ত হয়েছিল, সেই সঙ্গে এনায়েতুর রহিমও বরখাস্ত হয়েছিলেন, কিন্তু সেই এনায়েতুর রহিম এই এস আলমের বিরুদ্ধে যে কোনো অনুসন্ধান, সরকারি অনুসন্ধান বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধান, এগুলো সব তার বিচারপতির ক্ষমতা প্রয়োগ করে মানে একেবারে নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন। নির্বাচন হয়েছে না যে 2023 সালে জানুয়ারিতে, সেই 2023 সালে জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন এবং তারপরে তো আর হয়নি, তারপরে তার কিছুদিন পর সরকারি পড়ে গেল। তো এই সাইফুল আলম মাসুদ তিনি চলে গিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন ডক্টর ইউনূসকে ম্যানেজ করার জন্য বা তার সরকারকে কাউকে ম্যানেজ করার জন্য পারেননি, এবং তিনি মনে করেছিলেন যে তিনি ম্যানেজ করে ফেলবেন, কারণ টাকা পয়সা তো তার আছে, তার এত টাকা আছে যে মানে সে তো এখন অন্যতম ধনী বিশ্বের। তো পারেননি। তো এর ভিতরে তার মা মারা গেল, চেয়েছিলেন দেশে আসতে, কিন্তু সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাননি, কারণ তিনি জানেন যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন, এই কারণে আর আসতে পারেননি। তো তাকে ছাড়াই তার মার দাফন কাফন হয়। তো সেই এস আলম যে আসলে শেখ হাসিনার বদন্যতার সুযোগে এই একটা লোককে, আমি সবসময় বলি যে একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, এরা কিন্তু ঘুষ খাইতে কিন্তু কষ্ট আছে, ঘুষ খাওয়া কিন্তু সোজা না। একটা ইঞ্জিনিয়ার একটা ঠিকাদারের সঙ্গে দরদাম করে, পার্সেন্টেজের হিসাব নিকাশ করে, নেগোসিয়েশন করে, একটা ওসি গ্রামগঞ্জে দূরে দূরে চোর দূরে ডাকাত দূরে, তারপর ওদের কাছ থেকে টাকা জোর করে আদায় করে, তাই না? কিন্তু ব্যাংক 7টা ব্যাংক দিল, একদম ব্যাংক থেকে এইভাবে টাকাগুলো সব তুলে নিয়ে বিদেশে নিয়ে গেল। ব্যাংক ডাকাতি হচ্ছে মানে একটা নির্মম নিকৃষ্ট ডাকাতি, একটা দেশকে ধ্বংস করে দেয়। তো এখন নয়া দিগন্তের খবর, এই এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে এবং তাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন পার্টি পরিচালনার জন্য, এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। সত্য মিথ্যা জানি না, এটা নয়া দিগন্তের খবর। এস আলমের সঙ্গে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং, প্রাথমিকভাবে 2500 কোটি টাকা হস্তান্তর। এখানে লিখেছে যে দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা হয়েছে। শেখ হাসিনার সাথে মিলে ব্যাংক তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। গত 2রা আগস্ট পবিত্র ওমরা পালনকে সামনে রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যতম দোসর সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর 3রা আগস্ট তিনি মক্কা কোলক টাওয়ারের ফেয়ারমাউন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত বাংলাদেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং মক্কার ফেয়ারমাউন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং জনগণের অর্থ আত্মসৎকার হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও জরুরি মিটিং করেন। মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাধন শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন, এবং সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন
এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 2 দিন সেখানে অবস্থান শেষে 6ই আগস্ট তিনি দুবাই চলে যান। আরব আমিরাতের দুবাইতে কোনো রকম কাল বিলম্ব না করে 6ই আগস্ট বিশেষ ফ্লাইটে, তিনি আবার এখন বিশেষ ফ্লাইটও নেন, মানে একটা রিজার্ভ ফ্লাইট, মানে ছোট বিমান ভাড়া করে আর কি, বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এসালম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন তার স্ত্রী ফারজানা পারভিন সহ তার ছোট ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের 5 তারকা হোটেল দ্য ওবেরয় নিউ দিল্লিতে, আর সেখান থেকেই শুরু হয় এসালমের এই সফরের মূল এজেন্ডা। এ সময় তার সঙ্গে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওই যে মহিউদ্দিন চৌধুরীর পোলা, জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে। মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র এবং আলোচনা হয় তাদের মধ্যে। এসালমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং। 8ই আগস্ট দুপুরে হোটেলে এসালম তার সব ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস রেখে একটা নাম্বার প্লেটহীন গাড়িতে রওনা করেন, আর পথে 2 বার পরিবর্তন করা হয় তাকে বহনকারী বিশেষ গাড়ি। অবশেষে তার গাড়িটি পৌঁছায় শেখ হাসিনার লুটিন্স বাংলো জোন LBZ অবস্থিত হাসিনার বাসভবনে। সেখানে এসালম বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা 27 পর্যন্ত অবস্থান করেন। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 27, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 5.5 ঘন্টা। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপ হয় এসালমের। তথ্যমতে এ সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এসালমের কাছে 4,500 কোটি টাকা চান এবং এসালম তাকে এই পরিমাণ টাকা দিয়ে সম্মত হন। এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবি এবং বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা। দ্বিতীয়ত, আগামী নভেম্বর ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই সময় দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয়। তৃতীয়ত, সরকারি আমলা, পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা। চতুর্থত, আওয়ামী নেতা কর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা। এবং পঞ্চমত, এসালমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠিত করা। আর এই অর্থ গ্রহণ, বিতরণ এবং ব্যবস্থাপনার জন্য 3 জনের কমিটি গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে এসালম তার হোটেল দা ওবেরয় নিউ দিল্লিতে ওঠেন এবং 8 এবং 9 আগস্ট টানা 2 দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ মিটিং করেন। এরপর 10ই আগস্ট এসালম ফের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান, মানে দুইবার দেখা হয়েছে। সেই দিন এসালম বেলা 3টা থেকে রাত 11টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 8 ঘন্টা। এই মিটিংয়ে শেখ হাসিনাকে এসালম 2,500 কোটি টাকা প্রদান করেন এবং এই টাকা এসালম তার আদানি গ্রুপে থাকা $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন। ও আচ্ছা, এসালমের ইনভেস্টমেন্ট আছে আদানি গ্রুপে, তো সে আদানি গ্রুপ থেকে এই $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে উঠিয়ে এই টাকা দেন এবং বাকি 2,000 কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরদিন অর্থাৎ 11ই আগস্ট এসালম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান। তাহলে 11ই আগস্ট দিল্লি থেকে মুম্বাইতে যান এবং সেখানে অবস্থিত আম্বানি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসা নেন। 15ই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন। এরপর 16ই আগস্ট শেষবারের মতো হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। সর্বশেষ 17ই আগস্ট তিনি দিল্লি সফর শেষ করে আবার সিঙ্গাপুরে ফিরে যান। এদিকে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এই সফর এবং শেখ হাসিনার সঙ্গে একাধিক গোপন বৈঠক দেশকে আবারও একটি রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং এই অস্থিতিশীলতা সৃষ্টি ষড়যন্ত্র বাংলাদেশ সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করতেছেন যে জনগণের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার এবং আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ব্যবহার কোনো সাধারণ ব্যাপার নয়, বরং জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি হুমকি। এই বিষয়ে দেশবাসী সতর্ক দৃষ্টি এবং সচেতনতা অতীব জরুরি। একই সঙ্গে ইউনূস সরকারের উচিত এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে কেউ দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।